প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স তৃতীয় বর্ষের অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নূপুর রানী দেবনাথ, প্রভাষক সমাজকর্ম বিভাগ, ভাওয়াল বদের আলম সরকারি কলেজ, গাজীপুর। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, মনোযোগ দিয়ে লেখাপড়া করছো। তোমাদের লেখাপড়া যাতে নির্বিঘ্নে চলে তার জন্যই কিন্তু আমাদের এই ঐকান্তিক প্রচেষ্টা। তো আজকে তোমাদের সাথে আমার 2 নম্বর লেকচার। আজকে আমি যে কোর্সের উপর আলোচনা করব সেটি হলো ওয়ার্কিং উইথ দ্য পুয়ার পলিসি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ দরিদ্র সেবা নীতি এবং অনুশীলন। দরিদ্র সেবা নীতি এবং অনুশীলন। তো এটার দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম লেকচারে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। তো দ্বিতীয় অধ্যায়টা তোমাদের জন্য অনেক কঠিন একটা অধ্যায়, মানে তোমরা নিজেরাই এটা কঠিন হিসেবে মনে করো। আমি তোমাদের যখন সরাসরি পড়িয়েছি তখনও দেখেছি তোমরা একটা আতঙ্কে থাকো এই অধ্যায়টা নিয়ে। তো আমি এখানে ইংলিশ টার্মগুলো ব্যবহার করেছি, কিন্তু আমি সবগুলো টার্মেই তোমাদের বাংলাটা বলে দিব, সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসে বসবে। তো তোমরা খাতা কলম রেডি করো, এখনই আমরা সেশনটা শুরু করব। দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে বিষয়টি আছে তা হলো ডিফারেন্ট থিওরিস অফ পভার্টি। এখানে তোমরা বিভিন্ন মনীষীদের দেখতে পাচ্ছ। এখানে অর্থনীতিবিদ, নৃবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, দার্শনিক, অনেকে আছেন। এই মনীষীগণ পভার্টি দারিদ্র্যের উপরে বিভিন্ন মতবাদ প্রদান করেছেন। তারা যে মতবাদ বা তত্ত্ব দিয়েছেন তা নিয়ে এই অধ্যায়টি। তোমরা মনোযোগ সহকারে শুনবে, না হলে তোমরা বুঝতে পারবে না যে আসলে মতবাদে কী বোঝানো হচ্ছে, কারণ একটি মতবাদ আরেকটি মতবাদের সাথে তোমাদের মিলে যেতে পারে। তো প্রথম থেকে তোমাদের অ্যাটেনশনটা ধরে রাখতে হবে। আমি আবার বলছি, অবশ্যই মনোযোগের সহিত তোমাদের ক্লাস করতে হবে, ঠিক আছে? তো এবার আমরা মূল মতবাদগুলোর মধ্যে প্রবেশ করছি। এখানে যে মতবাদগুলো আছে তা হলো মার্কসিস্ট থিওরি অফ পভার্টি, ফাংশনালিস্ট থিওরি অফ পভার্টি, স্ট্রাকচারাল ফাংশনালিস্ট থিওরি অফ পভার্টি, থিওরি অফ কালচার অফ পভার্টি, সিচুয়েশনাল কনস্ট্রেন্ট পার্সপেক্টিভস। অর্থাৎ এখানে তোমাদের মার্ক্সীয় দারিদ্র তত্ত্ব, তারপরে দেখো ফাংশনালিস্ট থিওরি অফ পভার্টি, এখানে হলো বৃত্তিবাদী তত্ত্ব, যেটা দারিদ্র্যের বৃত্তিবাদী তত্ত্ব। তারপরে স্ট্রাকচারাল ফাংশনালিস্ট থিওরি অফ পভার্টি, কাঠামোগত বৃত্তিবাদী তত্ত্ব যেটা। তারপরে থিওরি অফ কালচারাল পভার্টি, দারিদ্র্যের সাংস্কৃতিক তত্ত্ব, যেটা অনেক বেশি এসে থাকে তোমাদের মার্ক্সের দারিদ্র তত্ত্ব আর দারিদ্র্যের সাংস্কৃতিক তত্ত্বটা, এই দুটা বেশি এসে থাকে, এই দুটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তারপরে সিচুয়েশনাল কনস্ট্রেন্ট পার্সপেক্টিভস, এইটা অন্যান্য যে তত্ত্বগুলো আছে তার একটি সম্মিলিত রূপ বলা হয় এটাকে। তো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আমি আবারও বলছি, আমরা মার্ক্সের দারিদ্র তত্ত্ব দিয়ে শুরু করব। এখানে তোমরা কার্ল মার্ক্সের ছবিটি দেখতে পাচ্ছ, যিনি এই তত্ত্বটি প্রদান করেছেন। কার্ল মার্ক্স ছিলেন অর্থনীতিবিদ ও দার্শনিক। কি ছিলেন? অর্থনীতিবিদ ও দার্শনিক। তিনি কিন্তু সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। তো 1960 এবং 1970-এর দশকে তার এই তত্ত্বটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কত দশকে বলেছি? 1960 এবং 1970-এর দশকে। সময়টি মনে রাখতে হবে। কার্ল মার্ক্সের দারিদ্র তত্ত্বের মূল কথা হলো শ্রেণীদ্বন্দ্ব। শ্রেণীদ্বন্দ্ব দারিদ্র সমস্যার কারণ। শ্রেণীদ্বন্দ্ব দারিদ্র সমস্যার কারণ। সমাজে পুঁজিপতি শ্রেণী ও শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব খুব প্রকট, এটা
কালমার্স দেখিয়েছেন শ্রমিক শ্রেণী যাদের জীবিকার একমাত্র উপায় পুঁজিপতিদের কারখানায় ন্যূনতম মজুরির বিনিময়ে শ্রম বেচা, তারা সমাজে পুঁজিপতি শ্রেণী কর্তৃক শোষিত হয়। মার্কস বলেন যে উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত হয়ে শ্রমিক শ্রেণী যে পরিমাণ নতুন মূল্যের সৃষ্টি করে তার নামমাত্র অংশ তারা মজুরি হিসেবে পায়। মানে যে পরিমাণ উৎপাদন করছে, যে পরিমাণ মজুরি তাদের পাওয়ার কথা, তারা সেটা পাচ্ছে না, তার খুব কম পাচ্ছে। উদ্বৃত্ত সিংহভাগ পুঁজিটা পাচ্ছে মালিকগণ, তারা এটা আত্মসাৎ করছে। মার্কস মনে করছেন অস্থিতিশীল ও সংকটপ্রবণ পুঁজিবাদী ব্যবস্থায় ক্রমাগত শ্রেণী সংগ্রামের ভিতর দিয়ে শ্রমজীবী শ্রেণীর মাঝে শ্রেণী চেতনার জন্ম হবে। ক্রমাগত শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে যে শ্রমজীবী শ্রেণী আছে তাদের মধ্যে শ্রেণী চেতনার জন্ম হবে, যার ফলে তাদের মাঝে একটি ঐক্য গড়ে উঠবে। আর এই ঐক্য গড়ে ওঠার ফলে তারা এই যে ধূর্ত শাসক গোষ্ঠী এদের ক্ষমতাচ্যুত করে শ্রেণীহীন সমান ব্যবস্থা গড়ে তুলবে। তো মার্কসের দারিদ্র্য তত্ত্বের মূল কথা হলো শ্রেণীদ্বন্দ্ব দারিদ্র্য সমস্যার কারণ। ঠিক আছে, সংক্ষেপে বলছি, শ্রেণীদ্বন্দ্ব দারিদ্র্য সমস্যার কারণ। এই পুঁজিপতি শ্রেণী, শ্রমিক শ্রেণী, দুটো শ্রেণী তিনি এখানে দেখিয়েছেন। শ্রমিক শ্রেণীরা মুখ বুজে পুঁজিপতিদের অর্ডারগুলো সহ্য করছে এবং তিনি বলেছেন এই সহ্য করার কারণে তারা শ্রমিক শ্রেণীরা উন্নতি করতে পারছে না, কিন্তু একটা সময় হবে যে তাদের মধ্যে শ্রেণী চেতনার জন্ম হবে এবং তখন তারা আন্দোলন করতে শিখবে। এবং সেক্ষেত্রে তখন যখন তারা আন্দোলন করতে পারবে তখন শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা তারা গড়ে তুলতে সক্ষম হবে। এটা হলো মার্কসের দারিদ্র্য তত্ত্বের মূল কথা। তো এবার আমরা একটু এই দারিদ্র্য তত্ত্বের কিছু স্তর আছে, 4টি স্তর আছে, এই 4টি স্তর নিয়ে আমরা আলোচনা করব। মার্কসের তত্ত্বটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের এই অধ্যায়ের মধ্যে। তো স্তরগুলো দেখো, কার্ল মার্কসের যে 4টি স্টেজ বলেছেন দারিদ্র্যের ক্রম বিকাশের ক্ষেত্রে। তো প্রথমেই আছে হলো প্রিমিটিভ কমিউনিজম বা আদিম সাম্যবাদ, স্লেভারি সোসাইটি বা দাসত্ব সমাজ, ফিউডালিজম বা সামন্তবাদ, ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। তো প্রিমিটিভ কমিউনিজমকে প্রথমে আমরা প্রিমিটিভ কমিউনিজম পড়ব। প্রিমিটিভ কমিউনিজম বা আদিম সাম্যবাদ এটা হলো মানবতাবোধ দিয়ে এই স্তরটা শুরু। আদিম সাম্যবাদে এখানে মূল কথা বলা হয়েছে মানবতাবোধ। তো দারিদ্র বলতে তাদের মাঝে এখানে কোনো বিষয় ছিল না, সকলে তখন একত্রে বসবাস করত, একে অপরকে সহায়তা করত। তো এই যে সময়টার কথা বলা হয়েছে একদম আদিম সমাজের কথা বলা হয়েছে, যে আদিম সমাজে সাম্যটা কেমন ছিল। এই আদিম সাম্যবাদের মূল কথা হলো আদিম সমাজে সাম্যটা কেমন ছিল। তখন মানবতাবাদ ছিল হলো মূল বিষয়, তখন দারিদ্র বলতে কিছুই ছিল না, তারা দারিদ্র কী তারা এটা বুঝতো না, একত্রে বসবাস করতো, একে অপরের বিপদে আপদে এগিয়ে আসতো। তো এখানে যে বিষয়টা ছিল 3টা বিষয় দেখো, এখানে দেখা যাচ্ছে শেয়ার্ড প্রপার্টি, সম্পত্তির ভাগ। সম্পত্তির নিজস্ব কোনো মালিকানা এই সময়ে ছিল না, সমস্ত সম্পত্তি অংশীদারিত্বের ভিত্তিতে ছিল। তোমরা জানো তখন মানুষ বেশিরভাগ যাযাবর ছিল, এখানে বসবাস করছে, ওখানে ভালো লাগছে না তো আবার দলবল নিয়ে আবার অন্য জায়গায় বসবাস করছে যেখানে তাদের সুবিধা হচ্ছে। নিজস্ব অধিকারে রাখা সম্পত্তি যে নিজস্ব অধিকারে রাখা দরকার এটা তখন তারা অতটা গুরুত্ব দিত না। তো তারপরে দেখো হান্টিং অ্যান্ড গ্যাদারিং, শিকার এবং একত্রিত হওয়া। এ স্তরে শিকার ছিল জীবিকা নির্বাহ বা জীবন নির্বাহের একমাত্র অবলম্বন। একজন শিকার করলে সকলে সেগুলো ভাগ করে খেত। তারপরে আছে প্রোটো ডেমোক্রেসি বা প্রোটো গণতন্ত্র। নেতৃত্বের তেমন কোনো চিত্র এখানে লক্ষ্য করা যেত না, যোদ্ধাদের নেতা হিসেবে মানা হতো এখানে, বিশেষ করে যারা ভালো যুদ্ধ করত তাদের নেতা হিসেবে মানা হতো। এরপর আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো স্লেভারি সোসাইটি বা দাসত্ব সমাজ। এটার সাথে তোমরা কিছুটা পরিচিত, দাসের সাথে। কারণ দাস কথাটা
সাথে তোমরা অনেক পরিচিত, অনেক কিছু আমরা দাস নিয়ে পড়াশোনা করেছি। তো স্লেভারি সোসাইটি বা দাসত্ব সমাজ, এখানে কিছু বিষয় দেখা যাচ্ছে। দেখো, ডিভিশন অফ ক্লাস, স্ট্যাটিক্স, এগ্রিকালচার, ডেমোক্রেসি অ্যান্ড অথরিটারিয়ানিজম, তারপরে প্রাইভেট প্রপার্টি। তো আমরা একটা একটা করে আলোচনা করি যে এই স্লেভারি সোসাইটিটা কেমন ছিল। আদিম সাম্যবাদের ওই স্তরটা অতিক্রম করে কিন্তু স্লেভারি সোসাইটির মধ্যে আমরা প্রবেশ করেছি এখন। তো এখানে ডিভিশন অফ ক্লাস, শ্রেণীভেদ। প্রথমে দেখো ডিভিশন অফ ক্লাস বা শ্রেণীভেদ, এখানে সর্বপ্রথম শ্রেণীভেদের উদ্ভব ঘটেছে স্লেভারি সোসাইটি থেকে। দুটি শ্রেণী সৃষ্টি হয়েছে এখানে, একটি শাসক শ্রেণী, একটি দাস শ্রেণী। তারপরে দেখো আছে স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যাটা কি? স্থিতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয় এখানে। এটা একটা বলবিদ্যার একটা শাখা। বলবিদ্যার যে শাখায় স্থিতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয় সেটি হলো স্থিতিবিদ্যা। তো মালিক শ্রেণী তাদের অধীনস্থ দাসদের নিয়ন্ত্রণের জন্য এই পন্থাটা অবলম্বন করত। এখানে দাসদের স্থিতিশীল আর মালিক শ্রেণীকে বল প্রকারী হিসেবে ধরা হয়। তারপরে দেখো আছে এগ্রিকালচার বা কৃষি ব্যবস্থায়। এ স্তরে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষিপণ্য বেশি করে উৎপাদন শুরু হয়। এরপর আছে ডেমোক্রেসি, অথরিটারিয়ানিজম, গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ। গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ, এ স্তরে গণতন্ত্রের ধারণার জন্ম হয় এবং মানুষ আস্তে আস্তে শহর জীবনযাপন পছন্দ করতে থাকে, তারা শহরের দিকে ধাবিত হতে থাকে। সর্বশেষ আছে প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত সম্পদ। আগে কি দেখেছি আমরা আদিম সাম্যবাদের সমাজে, ওখানে সম্পত্তির কোনো ভাগাভাগি ছিল না, সবাই নিজেদের মতো করে একই সম্পত্তি ভোগ করত। কিন্তু এখানে ব্যক্তিগতভাবে সম্পদকে ব্যক্তিগতভাবে সম্পদ বলো বা সম্পত্তি বলো, ব্যক্তিগতভাবে ব্যবহারের টেন্ডেন্সি এখানে দেখা যায়। এ সময়ে মানুষের আনাগোনাটা একটু বেশি ছিল। আদিম সাম্যবাদের সমাজে লোক সংখ্যা কম ছিল, এখানে কিন্তু ওর থেকে একটু বেশি ছিল। তো দেখা যাচ্ছে যে যাযাবর জীবনযাপনের ওই টেন্ডেন্সিটা মানুষের মধ্যে কমে এসেছিল, যে কারণে তারা এক জায়গায় বসবাস শুরু করেছিল। এক জায়গায় বসবাস শুরু করলে কিন্তু নিজের অধিকারে একটু সম্পদ রাখার টেন্ডেন্সি মানুষের মধ্যে চলে আসে। তারপরে আমরা আলোচনা করব ফিউডালিজম বা সামন্ততন্ত্র। দাস শ্রেণী যখন তাদের বঞ্চনা ও দারিদ্র্যের কারণে মালিকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, তখন সামন্ততন্ত্রের উদ্ভব হয়। আবার বলি, দাস শ্রেণী যখন, আমরা একটু আগে দাস ব্যবস্থা দেখেছি, দাস ব্যবস্থা যে সমাজে ছিল ওই সমাজ ব্যবস্থার পরে সামন্ততন্ত্র এসেছে। তো দাস শ্রেণী যখন বঞ্চনা ও দারিদ্র্যের কারণে তাদের মালিকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, তখন সামন্ততন্ত্রের উদ্ভব হয়। এই স্তরের বৈশিষ্ট্যগুলো কী ছিল একটু দেখি। প্রথমে আছে দেখো অ্যারিস্টোক্রেসি বা অভিজাততন্ত্র। এ স্তরে একজন রাজা বা রানী দ্বারা দেশ পরিচালিত হতে থাকে। তারপরে থিওক্রেসি বা ধর্মবাধ্য, যে সকল রাজা নির্বাচিত হতো তারা ধর্মের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করত। তবে সে সময় কিন্তু এত ধর্ম নিয়ে বিভেদ ছিল না, সবাই একই ধর্ম অনুসারী ছিল, সবাই ন্যায় যেটা সেটা করত। এরপর আছে হেরিডিটারি ক্লাস বা বংশগত জাত প্রথা, বর্ণ জাতিগত প্রথা এখান থেকে শুরু হয়। এরপরে আমরা আলোচনা করব ক্যাপিটালিজম বা পুঁজিবাদ নিয়ে। এই স্তরটা ছিল মানব উন্নয়নমূলক। এখানে সামন্ততন্ত্র বিলুপ্ত হয়ে পুঁজিবাদের জন্ম হয়। সামন্ততন্ত্রটা যখন বিলুপ্ত হয়েছে তখন পুঁজিবাদের জন্ম হয়েছে। এই স্তরে কিছু বৈশিষ্ট্য দেখো। এখানে প্রথমে আছে মার্কেট ইকোনমি বা অর্থনৈতিক বাজার। এখানে সব কিছু মার্কেটের উপর নির্ভরশীল হতে থাকে। এখান থেকে লেইসে ফেয়ার বা মুক্তবাজার অর্থনীতির উদ্ভব ঘটে। লেইসে ফেয়ার নীতি কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় নীতি। এটি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কোনোরূপ সরকারি হস্তক্ষেপ ব্যতি রেখে ব্যবসা বাণিজ্য বিনিময় চলে।
একে অবাধ নীতিও বলা হয়ে থাকে। পরবর্তীতে দেখো একটা আছে প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত সম্পত্তি। এ স্তরে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের ফলে অনেকের কাছে অর্থের যোগান বাড়তে থাকে, ব্যক্তিগত সম্পত্তির পরিমাণও বৃদ্ধি পেতে থাকে, সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, আর দরিদ্র ব্যক্তিরা অভাবের কারণে সম্পত্তি বিক্রি করে আরও দরিদ্র হতে থাকে। নেক্সট আছে ওয়েজেস বা বেতন, বা এখানে মজুরি বলতে পারো। পুঁজিবাদে বলা হয় শ্রমিকরা ভালো মজুরি পাবে, অতিরিক্ত যে কষ্টটা করবে তার জন্য পুরস্কারও পাবে। কিন্তু মার্কস এখানে ভিন্ন কথা বলেছেন। কঠোর পরিশ্রম করে শ্রমিকরা বেশি বেশি উৎপাদন করছে, কিন্তু তারা মজুরি পাচ্ছে খুব সামান্য, আর এর সুফল ভোগ করছে মালিক শ্রেণী। লাস্ট আছে দেখো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বা আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক, ক্যাপিটাল মার্কেট, শেয়ার বাজার, এগুলো হলো আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু এ সকল প্রতিষ্ঠানে সমাজের উচ্চ শ্রেণী যারা আছে তারাই কিন্তু ওই সময় এগুলো ব্যবহার করত। সমাজের দরিদ্র শ্রেণীদের অ্যাক্সেস কিন্তু অতটা ওই সময় অ্যাক্সেস এখানে ছিল না। তো কার্ল মার্কস তার পুরো তত্ত্বটিতে কয়েকটি বিষয় চিহ্নিত করেছেন। তা হলো সমাজ মূলত ধনী দরিদ্র এই দুটো শ্রেণীর মধ্যে আবদ্ধ। আমি কিন্তু ওভারঅল বলছি এখন, ঠিক আছে? কার্ল মার্কস তার পুরো তত্ত্বটিতে কয়েকটি বিষয়ে চিহ্নিত করেছেন যে সমাজ মূলত ধনী দরিদ্র দুটো শ্রেণীর মধ্যে আবদ্ধ। দরিদ্ররা সবসময় শক্তিহীন আর ইচ্ছানুযায়ী তারা কোনো কাজ করতে পারে না। তারা ধনীদের জন্য কাজ করে, কিন্তু প্রতিদান খুব সামান্য পায়। ধনীরা তাদের শিক্ষা ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সহায়তায় দরিদ্রদের নিয়ন্ত্রণ করে এবং সমাজে তাদের অবস্থান ধরে রাখে। তো কার্ল মার্কসের তত্ত্বটা এতটুকুই। আমরা এরপর যেটি আলোচনা করব সেটি হলো ফাংশনালিস্ট থিওরি অফ পভার্টি বা দারিদ্র্যের বৃত্তিবাদী মতবাদ। দারিদ্র্যের বৃত্তিবাদী মতবাদ এ তত্ত্বটি প্রতিষ্ঠা করেন এমিল ডুরখেইম আর এর উন্নতি বিধান করেন ট্যালকট পার্সন্স। তোমরা ছবিতে দুজনকেই দেখতে পাচ্ছ। এমিল ডুরখেইম ছিলেন একজন ফরাসি সমাজবিজ্ঞানী, আর ট্যালকট পার্সন ছিলেন একজন আমেরিকার সমাজবিজ্ঞানী, এবং তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসরও ছিলেন। তো এ তথ্য অনুযায়ী দারিদ্র্যকে একটি অন্যরূপে দেখানো হয়েছে। তথ্য অনুযায়ী দারিদ্র্যকে বলা হয়েছে একটি সামাজিক অবস্থা, এবং দারিদ্র্য হ্রাস করা গেলেও এটি পুরোপুরি বিমোচন করা সম্ভব নয়। সমাজের ভারসাম্য রক্ষার্থে দারিদ্র্যের উপস্থিতি সমাজের জন্য অপরিহার্য। কি বলেছে? সমাজের ভারসাম্য রক্ষার্থে দারিদ্র্যের উপস্থিতি সমাজের জন্য অপরিহার্য। তো দারিদ্র্য দূরীকরণের জন্য ডুরখেইম শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। উপযুক্ত শিক্ষা ব্যক্তির প্রতিভা বিকাশের পাশাপাশি দারিদ্র্য হ্রাসকরণে সহায়তা করে। এখানে দারিদ্র্যকে একটি সামাজিক অবস্থা হিসেবে ধরা হয়েছে, এবং এই দারিদ্র্য হ্রাস করার পুরোপুরি দারিদ্র্যকে বিমোচন করা সম্ভব না এটাও বলা হয়েছে, কিন্তু শিক্ষার মাধ্যমে ব্যক্তির প্রতিভা বিকাশ করা সম্ভব হলে দারিদ্র্য হ্রাস করা সম্ভব এটা বলা হয়েছে। তো আমরা একটু এর তত্ত্বের গভীরে প্রবেশ করব। তো এখানে দেখো ফাংশনালিস্ট থিওরি অফ পভার্টি বা দারিদ্র্যের বৃত্তিবাদী মতবাদের কিছু বিশেষ দিক। তো প্রথমে যে দিকটা আছে, তো এই দিকটায় আমি একটু আগে বলেছি সমাজের ভারসাম্য রক্ষার্থে দারিদ্র্যের উপস্থিতি অপরিহার্য। তো এই প্রথমটার সাথে যাবে, দেখো হেল্পস টু এনশিওর ডার্টি অ্যান্ড আনডিগনিফাইড ওয়ার্ক। দারিদ্র্যের কারণে কিন্তু মানুষ অপরিচ্ছন্ন, বিপজ্জনক, মর্যাদাহীন কাজগুলো করে থাকে। সবাই যদি ধনী হতো তাহলে সমাজে এই কাজগুলো করার কিন্তু কেউ থাকতো না, তখন কিন্তু একটি প্রবলেম হতো। তো এছাড়া আর কিছু দারিদ্র্যের বৃত্তির সাথে জড়িত কিছু দিক আছে, যেমন ক্রিয়েটস আনডিগনিফাইড জবস। দারিদ্র্য বিভিন্ন খারাপ ব্যবসা সৃষ্টি করে থাকে। দারিদ্র্যের কারণে মাদক ব্যবসা, জুয়া, প্রস্টিটিউশন এগুলো সৃষ্টি হয়ে থাকে।
আবার এর জন্য কিন্তু পুলিশ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এগুলোকে তৎপর থাকতে হয়। তো লো লাইফ স্ট্যান্ডার্ড, পরবর্তীতে থার্ড যেটা আছে লো লাইফ স্ট্যান্ডার্ড। দারিদ্রদের জীবনযাত্রার মানটা নিম্ন হয়। তারা পুরাতন কাপড় চোপড় কিনে থাকে, আবার কম দামি খাবার খায়। তাদের আয়টা কম থাকে, এই জন্য আয়ের সাথে সামঞ্জস্য বিধানের জন্য কিন্তু তারা এটা করে থাকে। তো এই লো কোয়ালিটির কাপড় চোপড় সমাজে পাওয়া যায় শুধুমাত্র এই দারিদ্রের কারণে এই কাপড় চোপড় লো কোয়ালিটির কাপড় চোপড়গুলো পাওয়া যায়। দরিদ্র ব্যক্তিরাই এগুলো উৎপাদন করছে, তারা নিজেরাই কিনছে। কিন্তু হাই কোয়ালিটির যে কাপড় চোপড়গুলো এগুলো কিন্তু সমাজের উচ্চ শ্রেণী যারা তারা ইউজ করছে। তো তাদের আয়ের সাথে এখানে সঙ্গতি বিধান হচ্ছে যে যদি লো কোয়ালিটির কাপড় চোপড় পাওয়া না যেত তাহলে কিন্তু তারা এগুলো আর ইউজ করতে পারতো না। তো দেখো, তারপরে ল্যাক অফ কালচারাল অ্যাক্টিভিটিস। দরিদ্ররা সাধারণ জীবনযাপন করে, তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে কম অংশ নেয়, কারণ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে কিন্তু একটু বেশি অর্থ অপচয়ের বিষয়ও আছে, এটা দরিদ্ররা সাধারণত কম করে। তারপরে আছে দেখো ব্যারিয়ার্স টু ডেভেলপ সোসাইটি। দরিদ্ররা সমাজের উন্নয়নের ক্ষেত্রে চরম বাধাস্বরূপ। দরিদ্ররা সমাজের উন্নয়নের ক্ষেত্রে চরম বাধাস্বরূপ। কারণ হলো দরিদ্রদের মাঝে নিজেদের উন্নয়নের টেন্ডেন্সিটা কম থাকে। তারা মুখ বুঝে তাদের পুঁজিপতিদের, যাদের আন্ডারে কাজ করছে তাদের কথাগুলো শুনে তাদের নিজেদের উন্নয়নের জন্য যে একসাথে তারা ঐক্যবদ্ধ হয়ে কিছু করবে, এই টেন্ডেন্সিটা তাদের মধ্যে কম থাকে। তাদের মধ্যে শিক্ষার অভাব থাকে, স্বাস্থ্যহীনতা থাকে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কারচ্ছন্নতা থাকে। এই বহুবিধ কারণে সমাজে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্ত সমস্যার কারণে কিন্তু সমাজ উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। এরপর আমরা যেটা পড়ব সেটি হলো স্ট্রাকচারাল ফাংশনালিস্ট থিওরি। আমরা আগে যেটা পড়েছি তার থেকে একটু উন্নত সংস্করণ এটা। তো কাঠামোগত দৃষ্টিভঙ্গি তত্ত্বের উদ্ভাবক হলেন হারবার্ট স্পেন্সার, এমিল ডুরখেইম, ক্যালকাট পার্সন, অগস্ট কোথ প্রভৃতি মনীষীগণ। এখানে তোমরা তাদের ছবি দেখতে পাচ্ছ। এর মধ্যে হারবার্ট স্পেন্সারকে কাঠামোগত ব্যক্তিবাদী তত্ত্বের অগ্রদূত বলা হয়। তিনি ছিলেন একজন ইংরেজ সমাজবিজ্ঞানী। এ তত্ত্ব অনুযায়ী দারিদ্র্যের উৎপত্তি হয় সমাজ কাঠামো হতে। বিভিন্ন সামাজিক সংস্কার ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দারিদ্র্যের সৃষ্টি হয়। ঠিক আছে, আমরা দারিদ্র্যের ব্যক্তিবাদী মতবাদের মধ্যে কিন্তু এটা পড়েছিলাম যে দারিদ্র্য একটি সামাজিক অবস্থা। এখানেও এরকম বলা হচ্ছে যে সামাজিক সংস্থার ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দারিদ্র্যের সৃষ্টি হচ্ছে। একটু ক্লিয়ার করে বলা হচ্ছে এখানে সকল সমাজে দারিদ্র্য কম বেশি বিদ্যমান থাকে। দারিদ্র্য সমাজকে সক্রিয় রাখে। বিভিন্ন মর্যাদা সম্পন্ন বা মর্যাদাহীন কাজ তারা করে সমাজকে গতিশীল রাখে। এটার একটা দিক নির্দেশনা আমরা দারিদ্র্যের ব্যক্তিবাদী মতবাদের মধ্যেও কিন্তু পেয়েছি। তারপর দারিদ্র্য দূরীকরণে সরকারি বেসরকারি সংস্থাগুলো তৎপর থাকে। এই সংস্থাগুলোতে আবার অনেক দরিদ্র লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রকৃতিগত কারণে সমাজের ভারসাম্য নষ্ট হয় এবং সামাজিক ভারসাম্য পুনরুদ্ধারে কাঠামোগত প্রচেষ্টা চালানো হয়। এখানে প্রতিষ্ঠানগত একটা প্রচেষ্টা চালানোর কথা বলা হয়েছে, যেটা কিন্তু দারিদ্র্যের ব্যক্তিবাদী মতবাদের মধ্যে এটা ছিল না। ওখানে একটা কথা বলা হয়েছিল যে শিক্ষার মাধ্যমে দারিদ্র্যটা হ্রাস করা সম্ভব। এখানে কিন্তু দারিদ্র্যের কাঠামোগত ব্যক্তিবাদী তত্ত্বের মধ্যে এখানে কাঠামোগত প্রচেষ্টা চালানোর কথা বলা হয়েছে দারিদ্র্য দূরীকরণের জন্য। এমিল ডুরখেইম দারিদ্র্যের সাথে সাথে আত্মহত্যা নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন সমাজ ব্যবস্থার বিভিন্ন কাঠামোর জন্য দুর্বল চিত্তের মানুষ আত্মহত্যা করে। ডুরখেইম তার সমগ্র মতবাদে সমাজের 4টি বিষয়ের উপর প্রাধান্য দিয়েছেন। এটা হলো দেখো
ডুরখিম তার সমস্ত মতবাদে 4টি বিষয়ের উপর প্রাধান্য দিয়েছেন। একটা হলো সোশ্যাল স্ট্রাকচার বা সমাজ কাঠামো, রিলিজিয়ান বা ধর্ম, সুইসাইড বা আত্মহত্যা, এবং লাস্ট হলো ডেভিয়েশন অ্যান্ড ক্রাইম, বিচ্যুতি এবং অপরাধ। এবার আমরা আলোচনা করব দারিদ্র্যের সাংস্কৃতিক তত্ত্ব নিয়ে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যাকে, তার নাম হলো অস্কার লুইস। তিনি এই তত্ত্বটি প্রদান করেছেন। তিনি ছিলেন আমেরিকান নৃবিজ্ঞানী। দারিদ্র্যের সাংস্কৃতিক তত্ত্ব একটি সামাজিক তত্ত্ব যা দারিদ্র্যের চক্রের একটি বর্ধিত অংশ। লুইস দারিদ্র্যকে দরিদ্রদের ডিজাইন অফ লিভিং বা জীবন নকশা হিসেবে উপস্থাপন করেছেন, যা এক প্রজন্ম হতে পরবর্তী প্রজন্ম পর্যন্ত অতিক্রান্ত হয়। অর্থাৎ দারিদ্র্যের সংস্কৃতি তত্ত্ব হলো বিরতিহীন দারিদ্র্য। লুইস বলেছেন, দারিদ্র্যের সংস্কৃতি হচ্ছে এমন বৈশিষ্ট্যসমূহের সমষ্টি যা বিভিন্ন পরিস্থিতি থেকে উৎপন্ন হয়। তিনি কিছু নির্ধারকের কথা বলেছেন, সেগুলো হলো হাই রেট অফ আনএমপ্লয়মেন্ট বা উচ্চমাত্রার বেকারত্ব, লো ওয়েজেস নিম্ন মজুরি, ইনএফিসিয়েন্ট পিপল অদক্ষ জনগণ, ল্যাক অফ এডুকেশন অর্থাৎ অশিক্ষা, শিক্ষার অভাব, কুসংস্কারও এখানে তোমরা দিতে পারো, ল্যাক অফ পাবলিক সার্ভিসেস অর্থাৎ জনগণের সুযোগ সুবিধার অভাব। নিম্নআয়ের লোকজনের মধ্যে স্বেচ্ছাসেবী এবং রাষ্ট্রের সমর্থনের অনুপস্থিতিতে একটি দারিদ্র্য সংস্কৃতি গড়ে ওঠে। অর্থাৎ যখন কোনো দরিদ্র জনগোষ্ঠীকে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা করে না বা রাষ্ট্রের সমর্থন থাকে না, তখন ওই কমিউনিটি বা ওই সমষ্টি বা ওই ব্যক্তি তার অবস্থা থেকে কিন্তু বের হতে পারে না। তো দরিদ্ররা কখনো পুঁজিপতিদের বিরুদ্ধে কোনো কথাও বলতে চায় না, কারণ তারা মনে করে পুঁজিপতিদের কাছেই তাদের জীবিকা, তাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়ারও তারা চিন্তা করে না। তো এইভাবে তারা কিন্তু দরিদ্রই থেকে যায়। এভাবে দরিদ্রদের উন্নয়নও হয় না, আবার দারিদ্র সমাজের সাথে মিশে থাকে। তবে এ তত্ত্বে মনে করা হয় দারিদ্র্যের মধ্যে বসবাসের মাধ্যমেই এই সংস্কৃতির উন্নয়ন ঘটবে। দারিদ্র্যকে দূর করার জন্য এ তত্ত্বে 3টি পরামর্শ প্রদান করেছেন অস্কার লুইস। সেটা হলো প্রোডাকশন, উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধি করতে হবে, এতে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট দরিদ্ররা উপকৃত হবে। এছাড়া তাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমেও দারিদ্র্য হ্রাস করা যাবে। দ্বিতীয়ত বলা হচ্ছে এডুকেশন, শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে, বিশেষ করে যুব সমাজের মধ্যে শিক্ষা নিশ্চিত করতে হবে, কারণ শিক্ষা মানুষের দক্ষতা বৃদ্ধি করে। আর উৎপাদনমূলক কর্মকাণ্ডে যুব সমাজের অংশগ্রহণ সর্বাধিক। তাছাড়া যুব সমাজের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে হবে। তৃতীয়ত কালচারাল ভ্যালুস, বিভিন্ন কৌশল গ্রহণ করে সাংস্কৃতিক মূল্যবোধ চর্চা বাড়াতে হবে, এতে করে সমাজে উন্নয়ন ত্বরান্বিত হবে। তো দারিদ্র্যের সাংস্কৃতিক তত্ত্বতে অস্কার লুইস বোঝাতে চেয়েছেন যে বিভিন্ন সমাজের বিভিন্ন নির্ধারক, যেমন উচ্চমাত্রার বেকারত্ব, নিম্ন মজুরি, অদক্ষ জনগণ, অশিক্ষা, কুসংস্কার প্রভৃতি বিভিন্ন কারণে মানুষ দারিদ্র অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। তারা কখনো মাথা উঁচু করে তাদের পুঁজিপতিদের বা তাদের মালিকের কাছে কিছু চায় না, তারা তাদের দাবি বা অধিকার আদায়ের চেষ্টাও করে না। তো এভাবে দারিদ্র সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পর্যন্ত বর্ধিত হচ্ছে, অতিক্রান্ত হচ্ছে। তো এবার আমরা দারিদ্র্যের অবস্থানগত সীমাবদ্ধতা মতবাদ নিয়ে আলোচনা করব। তো দারিদ্র্যের অবস্থানগত সীমাবদ্ধতা তত্ত্ব অন্যান্য তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এখানে নির্দিষ্ট কেউ মতবাদ দিয়েছেন তা না, এখানে বিভিন্নজন বিভিন্নভাবে এই তত্ত্বকে ব্যাখ্যা করেছেন। দারিদ্র্যের অবস্থানগত সীমাবদ্ধতা তত্ত্ব মূলত বিভিন্ন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এই তত্ত্বের মূল কথা হলো সমাজে বিরাজমান কতিপয় উপাদানের কারণে দারিদ্র্যের জন্ম হয়। অবস্থান ভেদে দারিদ্র্যের তীব্রতা খুব বেশি হয়ে থাকে, অবস্থান ভেদে। দেখা যাচ্ছে ওই স্থানের সঞ্চয়ের হার কম হতে পারে। দেখো এখানে লো সেভিংস, এখানে হলো অবস্থান ভেদে দারিদ্র্যের যদি তীব্রতা হয়, কী কারণ হতে পারে? লো সেভিংস বা সঞ্চয়ের হার কম থাকতে পারে ওই এলাকা, বা
ল্যাক অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ কম থাকতে পারে। তারপর হচ্ছে হাই ডেন্সিটি অফ পপুলেশন, অত্যন্ত ঘনবসতি। তো ওই এলাকারই যদি সেভিংসটা কম থাকে বা ওই এলাকার ন্যাচারাল রিসোর্সেস যদি কম থাকে, যে কোনোভাবে তারা ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমেও দিনাতিপাত করতে পারছে না, ফসল ঠিকভাবে উৎপাদন হয় না, অনুর্বর ভূমি থাকতে পারে, যেভাবে ফসল উৎপাদন করছে ফসলের উৎপাদন বাড়ছে না, বা নিজেদের জমি নাই, অত্যন্ত ঘনবসতি থাকতে পারে, যে কম জমি, লোক সংখ্যা অনেক বেশি। তো এক্ষেত্রে অবস্থান ভেদে ওই জায়গার ওই নির্দিষ্ট এলাকার দারিদ্রতা বেশি থাকতে পারে। তো আরও একটা বিষয় আমরা দেখতে পারি যে হঠাৎ করে কোনো ব্যক্তি বা পরিবার দরিদ্র হতে পারে। কিভাবে? যেমন বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স, হেলথ প্রবলেমস বা স্বাস্থ্য সমস্যা, তার আনএক্সপেক্টেড ডেথ অফ আর্নিং মেম্বার, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু। তো বিবাহ বিচ্ছেদ হলে সাধারণত একজন নারী ক্ষেত্রে তখন তার নিজের ভরণ পোষণ নিজেকেই চালাতে হবে সেক্ষেত্রে। তো তখন কিন্তু তার হাতে অর্থনৈতিক শক্তিটা থাকে না, তো তখন কিন্তু সে দরিদ্র হয়ে গেল। হেলথ প্রবলেমস স্বাস্থ্য সমস্যা। এখন আরেকটা কথা বলি, যদি ডিভোর্সের ক্ষেত্রে যদি মেয়ে যদি স্বাবলম্বী হয়, যাকে ডিভোর্স দেওয়া হলো, নারী যদি স্বাবলম্বী হয় সেক্ষেত্রে এর প্রবলেম থাকে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীদের কিন্তু কর্মসংস্থানটা কম। তো এক্ষেত্রে যদি নারী যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয় বা নারী যদি অন্যের উপর নির্ভরশীল হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে দরিদ্র বলা যায়। তারপরে হেলথ প্রবলেমস, স্বাস্থ্য সমস্যার কারণে ব্যক্তি কীভাবে দরিদ্র হয়। স্বাস্থ্য সমস্যার কারণে ব্যক্তি কীভাবে দারিদ্র হয়। স্বাস্থ্য সমস্যা ব্যক্তিকে দরিদ্র করে তোলে, কারণ হলো সে ঠিকমতো তার কাজে যেতে পারে না। এক্ষেত্রে সে যদি দিনমজুর হয়, সে কিন্তু প্রতিদিন কাজে যেতে পারছে না, তার মানে সে ইনকামও করতে পারছে না। এভাবে যদি অনেক দিন তাকে কাটাতে হয় এবং এই স্বাস্থ্য সমস্যার কারণে তার চিকিৎসার জন্য তার জমানো যে টাকা সেটাও ব্যয় হয়ে যায়, তাহলে কিন্তু সে দরিদ্র হয়ে পড়লো, তার দারিদ্র অবস্থা শুরু হয়ে গেল। তারপর আনএক্সপেক্টেড ডেথ অফ আর্নিং মেম্বার, পরিবারের মেইন উপার্জনক্ষম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই পরিবারের জন্য একটি মারাত্মক অবস্থা সৃষ্টি হয়। দেখা যায় যে একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিল, তার মৃত্যু হলো, কিন্তু ওই পরিবারের যাবতীয় ভরণ পোষণ একজন ঝুঁকির মুখে পড়লো। যা জমানো অর্থ ছিল ওটা খরচের পরে তখন কিন্তু ওই পরিবার দরিদ্র, যদি অন্য কোনো অর্থের উৎস না থাকে, অন্য কোনো অর্থের পর্যাপ্ত উৎস না থাকে। তারপর আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটি হলো এই দারিদ্র অবস্থানগত তত্ত্বে দরিদ্রকে দুভাবে দেখা হয়েছে, একটি হলো শহর এবং অন্যটি হলো গ্রাম। শহর এলাকায় নিম্ন শ্রেণী ও বস্তিবাসীর আর্থিক অবস্থা দুর্বল থাকে, তাই তারা মূলত দরিদ্র। আবার গ্রামে মানুষের আয় কম, সুযোগ সুবিধা কম, তাদের মধ্যে অশিক্ষা কুসংস্কার কম, এই জন্য তারা দরিদ্র। তার দরিদ্রের বিভিন্ন রকম শহর এবং গ্রাম দুটি দিক থেকে এখানে বলা হয়েছে, এই তত্ত্বের মধ্যে বলা আছে। এবং দারিদ্র্যের অবস্থানগত তত্ত্বে দারিদ্র্য দূরীকরণে কিছু প্রস্তাবও দেওয়া আছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে প্রথমে বলা হচ্ছে কমিউনিটি ওয়ার্ক। তো সমষ্টির মাধ্যমে প্রচেষ্টা করতে হবে, সমষ্টিকে একত্রিত করার মাধ্যমে দারিদ্র্য দূর করার ব্যবস্থা করতে হবে। তারপরে প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রি, উৎপাদনমুখী কর্মকাণ্ডের লক্ষ্যে শিল্প কারখানা গড়ে তুলতে হবে। তারপর সিটিজেন্স কনভেনিয়েন্স, সমষ্টি ও নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। পার্সোনাল সেভিংস বৃদ্ধি করতে হবে, আর এমপ্লয়মেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাই এগুলো দারিদ্র্যের অবস্থানগত তত্ত্বে প্রস্তাব দারিদ্র্য দূরীকরণের জন্য। তো আমরা বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করলাম এই অধ্যায়গুলোতে। তো প্রথমে মার্ক্সীয় দারিদ্র্য তত্ত্বের মধ্যে আমরা আদিম সাম্যবাদ, দাসত্ব সমাজ, সামন্ততন্ত্র, পুঁজিবাদ 4টি স্তর নিয়ে
আলোচনা করেছি, এর মধ্যে বিভিন্ন সাব পয়েন্ট ছিল। এরপর আমরা যে মতবাদ নিয়ে আলোচনা করেছি সেটা হলো দারিদ্র্যের বৃত্তিবাদী মতবাদ। এর সাথে সংশ্লিষ্ট আরেকটি ছিল, সেটি হলো দারিদ্র্যের কাঠামোগত বৃত্তিবাদী মতবাদ বা তত্ত্ব। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছি, সেটি হলো দারিদ্র্যের সাংস্কৃতিক তত্ত্ব। সর্বশেষে আমরা বিভিন্ন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত একটি তত্ত্ব নিয়ে আলোচনা করেছি, সেটি হলো দারিদ্র্যের অবস্থানগত সীমাবদ্ধতা তত্ত্ব। আচ্ছা, অবস্থানভেদে দারিদ্র্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন নির্ধারকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে। সর্বশেষ আমরা এই দারিদ্র্য অবস্থানগত সীমাবদ্ধতা তত্ত্বের কিছু প্রস্তাব উপস্থাপন করেছি, যেটা এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যার মাধ্যমে দারিদ্র্য মিনিমাইজ করা সম্ভব বলে বিভিন্ন মনীষীগণ মনে করেছেন। তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই অধ্যায়ের উপরে, কারণ এই অধ্যায়টা একটু বড়, তোমাদের খুব মনোযোগ সহকারে এই অধ্যায়টা একটু পড়াশোনা করতে হবে। এখানে বিভিন্ন মতবাদ আমরা পড়েছি, কিন্তু এই মতবাদের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো পরীক্ষায় আসে। তোমাদের এটাও পড়তে হবে যে এই যে মতবাদগুলো পড়লাম, এই মতবাদের প্রত্যেকটি কী ইতিবাচক দিক আছে, কী নেতিবাচক দিক আছে, এগুলো পড়তে হবে। তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তৃতীয় লেকচারে। ধন্যবাদ সবাইকে।